আমরা সুষ্ঠু নির্বাচন পেয়েছিলাম 2001 সালের নির্বাচনে, 8ম সংসদ নির্বাচন। সেখানে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি সেই নির্বাচনে ছিলাম, আমার দল ছিল, আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, আওয়ামী লীগ ছিল, বিএনপি জামাত তারা ছিল। বিএনপি সেখানে 193 ভোট পেয়েছিল এককভাবে, মহিলা সিট ছাড়াই, এবং অন্যান্য দল মিলে তারা, আওয়ামী লীগ পেয়েছিল 63 or 65। ব্যাপক জনসমর্থন নিয়ে 4 দলীয় জোট সরকার গঠন করেছিল 2001 সালে, এবং জনগণ সেই ভোটটার সম্পর্কে, শুধু আওয়ামী লীগ বলেছিল ভোট ভালো হয়নি, সারা দেশের মানুষ বলেছিল ভোট ঠিক হয়েছে, ইন্টারন্যাশনাল কমিটি বলেছিল ভোট ঠিক হয়েছে, ভোট পারফেক্ট হয়েছে, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। ফলশ্রুতিতে আমরা যে সরকার পেয়েছি তার মধ্যে অনেক ভালো ভালো মন্ত্রী ছিলেন, এখনো যারা আছেন, অনেক ত্যাগী নেতা, দেশপ্রেমিক নেতা ছিলেন, সৎ নেতা ছিলেন। কিন্তু সত্যিকার অর্থে আমরা সেই সরকার থেকে যেটা পেয়েছি সেটা হলো পরপর 4 বছর, 5 বছর মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রেটিংয়ে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ছিল। চার বছর। তারপরে দলীয়করণ হয়েছিল, পুলিশে দলীয়করণ হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে দলীয়করণ হয়েছে, এবং দলীয়করণ হয়েছে ইউনিভার্সিটিগুলোতে, হাটে বাজারে, ঢাকা, সব জায়গায়, সমস্ত প্রফেশনাল বডিতে দলীয়করণ করা হয়েছিল। এটা বাস্তবতা। দলীয় লোক ছাড়া কোনোখানে কোনো কিছু পাওয়া যেত না, এবং ব্যাপকভাবে তখন কিন্তু দলীয়করণের প্রভাব সারাক্ষণ হয়েছে। টেন্ডার নিয়ে গোলাগুলি, সেখানে সাধারণ মানুষ মারা গেছে বিভিন্নভাবে। সরকারের মন্ত্রীরা কিন্তু ভালো ছিলেন, আমি খারাপ বলবো না, দেশপ্রেমী। সিস্টেম ছিল এমন যে এক ব্যক্তিতে সকল ক্ষমতা, এবং এই ক্ষমতা অপব্যবহৃত। এটা কথাই আছে, লর্ড একটনের কথা, পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যাবসলিউট পাওয়ার, করাপ্টস অ্যাবসলিউটলি। আমি চাই বা না চাই করাপশন, এবং সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকা সম্ভব নয়। সবচেয়ে পরে যেটা হলো সেটা হলো, তারপরে আসলো র্যাব গঠন করে, সর্বপ্রথম সেই আমলেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং সেখানে নাটক, যে ক্রস ফায়ারের মাধ্যমে এই নাটক তখন থেকে শুরু করা হয়েছে। এবং তার পরবর্তীতে যেহেতু 2/3 মেজরিটি ছিল, সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারে নেওয়ার জন্য 65 বছর প্রধান বিচারপতির বয়সসীমা, রিটায়ারমেন্টকে 67 করা হয়েছে। ফলে প্রধান বিচারপতি সেখানে যাবেন, এটা নিয়ে সন্দেহ হলো যে দলীয়করণ করা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও, সংবিধান। ফলে সেখানে প্রশ্ন আসলো, পরবর্তীকালে সংবিধান যখন নির্বাচন দেওয়া হলো 2007 সালের, তারপরে অনেক নাটক দিতে হলো, আন্দোলন হলো, অনেকবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রধানকে হবে চেঞ্জ করা হলো, কিছুটা আইনগতভাবে কথা হলো, কিছুটা বেআইনিভাবে করা হলো। ইতিহাস এগুলো, আমি কাউকে নিন্দা করার জন্য বলছি না, ইতিহাস আমরা ভুলে যাই সেই জন্য বলছি। এবং তার পরবর্তীতে 2007 সালের 22শে জানুয়ারিতে একটি নির্বাচন ঘোষণা করা হয়েছিল। সেই নির্বাচনে জাতীয় পার্টি বর্জন করেছিল। তারা বলেছিল এই নির্বাচন পক্ষপাতমূলক হবে না, এখানে কেয়ারটেকার সরকার, তৎকালীন সরকারের আজ্ঞাবহ। এবং পরবর্তীকালে আওয়ামী লীগ বর্জন করেছিল, এবং পরবর্তীকালে সেই 2007 সালের 22শে জানুয়ারি নির্বাচনে এককভাবে তৎকালীন সরকার, বিএনপির অনেক প্রার্থী ডিক্লেয়ার্ড হয়ে গেছিলেন যে তারা নির্বাচিত, যেহেতু তাদের কন্টেস্টেন্ট ছিল না। খালি একদলীয় নির্বাচন এবং একক নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগ করে নাই। সেখানে তার পরবর্তীতে 111-এর সরকার আসছে, এই সরকারের পরিবর্তন হয়েছে, নতুনভাবে নির্বাচন হয়েছে 2008 সালে। ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে নির্বাচন আমাদের শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া, এই যে বলা হয় 15 বছরের দুঃশাসন ইত্যাদি, এটা কিন্তু আরও পিছনে চলে আসা উচিত। দুঃশাসন আগে হয়েছে, এবং সেটা আমি কারো দোষ দিই না, সিস্টেমের কারণে হয়েছে। আমি এটাই বলছি বারংবার যে আমাদের সংবিধান দানব সৃষ্টি করছে, এবং আমাদের রাজনীতিবিদদের আমাদের লজ্জার বিষয় হলো আমরা এটাকে গণমুখী না করে, অন্যান্য দেশে গণমুখী করা হয়, আমরা কেন্দ্রীভূত করেছি। যখনই সরকারে গেছি, সরকারের ক্ষমতা বাড়িয়েছি, সরকার প্রধানের ক্ষমতা বাড়িয়েছি, সেটার থেকে বিভিন্নভাবে ফায়দা লোটার চেষ্টা করেছি। এই কারণেই সংবিধান সংশোধনের প্রশ্ন আসছে। কারণ আবার 2008 সালে নির্বাচন, আমরা তখন মহাজনে ছিলাম, যার জন্য আমাদের দোষর বলা হয়। তখন আমরা মহাজনে থাকাটা কি অযৌক্তিক ছিল? না, আমি কাউকে বলতে পারিনি, এটা আমি চিন্তা করতে বলেছি, কারণ তখন তো আমরা আন্দোলন করেছিলাম একটা বিষয়। পরবর্তীকালে আমরা সেখানে সেই মহাজনে গিয়ে যে 2008 সালে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে, অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক, সবাই অংশগ্রহণ করেছে। সেখানে কিন্তু আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠ পেয়েছে বিপুলভাবে, আমাদের ছাড়াই। আমরাও কিন্তু 27টা বার সবসাথে মিলে
27টা 300 আসন পেয়েছিল, বিএনপি পেয়েছিল 29টা আসন। আমাদের কাছাকাছি ছিল, একেবারে অবাধ সুষ্ঠু নির্বাচন। দোসর বলা আমি আবার বলছিলাম, আমি ছিলাম একমাত্র মহাজোটের মন্ত্রী সেই আমাদের দলের তরফ থেকে। আমি শেখ হাসিনার কোনো নির্দেশ যেটা আমি মনে করেছি কল্যাণমূলক নয়, জনস্বার্থে নয়, সেটা আমি করিনি। এবং এই কারণে আমি একবার রেজিগনেশন পর্যন্ত দিতে গেছিলাম। আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে ইনকোয়ারি করে আমার কথাটা মেনে নেওয়া হয়েছে, যার জন্য আমি রেজিগনেশন দিইনি। সেই জায়গায় আমরা কোনো সময় অবৈধ কোনো কাজে কোনো সরকারের সঙ্গে থাকার সময় আমরা তাকে সমর্থন করি নাই। তো এরপরে সেই সরকার, সেটাও ছিল সম্পূর্ণ নির্বাচিত সরকার, অবৈধ সরকার নয়, নির্বাচিত শুধু নয়, এথিক্যালি এবং আইনগতভাবেও এটা একটা সঠিক সরকার ছিল। কিন্তু তারপরে তারা যেটা করেছে সেটা হয়তো ভালো করেনি বা ভালো করেছে। সেটা আমি যেটা বললাম, সংবিধান থাকাতে তারা সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়েছে। পরবর্তীকালে অনেক কিছু বেসিক রাইটস কার্টেল করা হয়েছে, অনেকখানি জনগণের অনেক কিছুতে সংবিধানের 1/3 পর্যন্ত 15th অ্যামেন্ডমেন্ট করে তাকে কোনো সময় পরিবর্তন করা যাবে না, এই ব্যবস্থা করা হয়েছে, যেগুলি যুক্তিসঙ্গত কিছু নয়। ফলে যেখানে প্রশ্ন আসলো, সেই কারণেই প্রশ্ন এসেছে যে আমরা শুধু একটি সুষ্ঠু নির্বাচন নিয়েই সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদের একটি সাংগঠনিক কাঠামো, আমাদের একটি সাংবিধানিক কাঠামোতে একটি সংস্কার করতে হবে, যার মাধ্যমে আমাদের গভর্নিং সিস্টেম, শাসন পদ্ধতির পরিবর্তন হয়। সেই প্রেক্ষিতেই আমরা এই প্রস্তাবগুলো দিচ্ছি। আমরা কি কি ডিফেক্টস আছে বলে আমরা মনে করছি সেগুলো আমরা দিচ্ছি। এবং পরবর্তীতে এটা দেওয়ার পরে আমি আমাদের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমাদের এখানে আমরা যেটা সবচেয়ে বড় ডিফেক্ট দেখেছি সেটা হলো আমাদের শাসন ব্যবস্থায় এক ব্যক্তির হাতে, শুধু এক্সিকিউটিভ প্রধান যিনি প্রধানমন্ত্রী, তার হাতে শুধু এক্সিকিউটিভ নয়, তার হাতে পার্লামেন্টকে 100% তার নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করা হয়েছে। পার্লামেন্টের 70 ধারা দিয়ে কেন আমরা গ্রহণ করেছিলাম? যেহেতু এটা পৃথিবীতে বলা হয় সবচেয়ে ভালো ডেমোক্রেটিক সিস্টেম, এবং এই সিস্টেমটাতে গণতন্ত্র যতভাবে চর্চা করা যায়, অন্য কোনো সিস্টেমে গণতন্ত্র সেভাবে চর্চা করা যায় না। কাজেই এখানে উইনস্টন চার্চিল একবার ব্রিটিশের পার্লামেন্ট সম্পর্কে বলেছিলেন যে এই পার্লামেন্টে শুধু মহিলাকে পুরুষ এবং পুরুষকে মহিলা ছাড়া সবকিছু করা যায়। কিন্তু আমরা কি করেছি? পার্লামেন্টে কিছুই করা যায় না। কেন করেছি? যে আমরা মনে করেছি যে পার্লামেন্টে যদি আমরা বেশি ছাড় দেই তাহলে সরকারের স্থায়িত্ব থাকে না। যে কোনো সময় ব্রিটিশ পার্লামেন্টের মতো সরকারি দলের লোকরাই তার বিরুদ্ধে ভোট দিয়ে কোনো বিল পাস করতে দেবে না। আবার নো কনফিডেন্স আনলে সরকারি দলই লোকরাই তাকে নো কনফিডেন্সে ফেল করে দিতে পারে যে কোনো সময়। তো সরকারের স্থায়িত্ব থাকে না, সরকারের কোনো কর্মকাণ্ডের স্বাধীনতা থাকে না। ফলে আমাদের সিস্টেম করা হচ্ছে এরকমভাবে যে আমরা সরকারকে নির্বিঘ্নে চালাতে দেব। কিন্তু এটা করতে গিয়ে পার্লামেন্টারি সিস্টেমের যেটা মূল স্পিরিট, যে পার্মানেন্ট সকল কাণ্ডের কেন্দ্রবিন্দু হবে, সেটাকে আমরা ধ্বংস করে দিয়েছি।